হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো উজ্জ্বল দাদার বিয়েতে অনেক মজা করেছি, বাড়ি ফিরে চলে এসেছি। ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আর আজকে থেকে আবার আমার রুটিন শুরু। প্রতিদিন আমার যা যা করণীয় সেগুলো করতে হবে। সকাল থেকে উঠে জিমে যাওয়া, তারপরে বাদবাকি ক্লাসগুলো জয়েন করা। সারাদিনটা আমি কিভাবে কাটাই সেটাই আমি তোমাদের সাথে মেন তুলে ধরি। তো আজকেও সেম, আমি সারাদিন কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। আর সাথে একটু স্পেশালও আছে দিনটা, কারণ আজ আবারও আমার অনেক দিন পর আরিয়সীর সাথে দেখা হবে। আজ আরিয়সীর ভাই মানে দাদা, তো দাদার আজ এঙ্গেজমেন্ট, সেখানে আমরা যাব। আমি যাব, আমার দিদি যাবে, দাদাভাই যাবে আর তাতান যাবে। কিন্তু তার আগে সকাল থেকে শুরু করি। সবার প্রথমে আমি এখন যাব জিম ক্লাসে। জিম যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, এখন আমাকে বের হতে হবে। আর জিম ক্লাসে আমার ফ্রেন্ড মেঘা, ওর বার্থডেতে আমি অনেক মজা করেছিলাম, তো গিফট দেওয়া হয়নি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ওর জন্য আমি একটা সোয়েটার কিনেছি শীতকাল, তো ওটাই ওকে গিফট করব আমি আজকে। তো ফোন করলো, ও আজকে ক্লাসে এসছে, যাই আমি ওর সাথে দেখা করব। আবার অনেক দিন পর সবার সাথে আমার দেখা হবে। কিন্তু সত্যি কথা বলবো, আমার না জিম ক্লাস যেতেই ইচ্ছা করছিল না, খুব বোরিং লাগছিল। তো খাবার দাবার সব রেডি আমার, খাওয়া দাওয়া করে ভাবলাম না সময় নষ্ট করে লাভ নেই, যাই। তো এই দেখো আমার রান্নাঘর, এই যে আমার রান্নাঘর খুব এলোমেলোই আছে। জিম ক্লাসে আজকে আমি নিয়ে যাব ম্যাগি। আর জিম ক্লাসে আমাকে খাবার নিয়ে যেতে বলেছে, আমি রোগা তো, আমাকে অনেক বেশি করে খেতে হবে ওয়েট গেইন করার জন্য। তো সারাক্ষণই আমি খেতে থাকি, তার জন্য এটা কিনে এনেছি। এটাতে করে আজকে ম্যাগি নিয়ে যাব। লাইফে আমি প্রথমবার এই টিফিন কারি ইউজ করছি, জানো তো। একবার আমি টিফিন নিয়ে গেছিলাম স্কুলে, জানো তো। স্কুল লাইফে আমার একটা বান্ধবী ছিল, তো ও বলেছিল ভাই আজকে একটুখানি টিফিন নিয়ে যাই, চল সবাই ক্লাসে টিফিন নিয়ে আসে, আমরা দুজনে টিফিন আনি না, নিয়ে যাই। ওই প্রথমবার টিফিন হিসাবে মায়ের হাতের মাংস নিয়ে গেছিলাম আমি। তো সেই দিন না ক্লাসের কারোর সাথে আমি কথা বলিনি। আমি টিফিন নিয়ে গেছি যদি আবার টিফিন চেয়ে নেয়, তাই আমি কারোর সাথে সেদিন কথা বলিনি। কি মূর্খ ছিলাম আমি মায়েরই। কেউ তো বুঝতেই পারছিল না আমি কেন ওদের সাথে মিশছি না, কেন কথা বলছে না, কিন্তু আমার তো মনে মনে ছিল ওরা যদি আমার টিফিন খেয়ে নেয়। ওমা, টিফিন কারি বাটি লাগে না কেন বে, এই মেরেছে। আমার টিফিন রেডি, এটা নিয়ে এখন ক্লাসে চলে যাবো। বাই। ক্যামেরাটা নিতেই তো ভুলে গেলাম। বের হওয়া যাক। আজকে আর হেঁটে হেঁটে যাবো না, টোটোয় করে চলে যাব, টাকা নিয়ে নিয়েছি। হ্যাঁ, তোর বার্থডে গিফট। ফেলে দে আমাকে, ফেলে দে, ফেলে দে আমাকে, দেখ পছন্দ হয় কিনা। এই ব্যাগটা না আমি নিয়ে যাব, ঠিক আছে। এর মধ্যে তাতানের একটা জামা আছে, ভালো আছে। কোনটা তুই নিবি? আমার খুব ভালো লেগেছে। দেখ কি আছে, খাবার আছে, কেমন এক কন্ট্রাক্টরের মতো গলা ঝুলিয়ে রেখেছে। তো এখন বিকাল হয়ে গেছে আর আমি জিম ক্লাস থেকে বাড়ি ফিরে স্নান করে একটা টানা ঘুম দিয়েছি 2 ঘন্টার। আমি এখন রেডি হতে যাব, আমাদেরকে বের হতে হবে বনগাঁর দিকে। তোমাদেরকে সকালে বললাম না যে আজকে আরিয়সীর ভাই মানে আমার দাদা হয় সম্পর্কে, তো ওই ভাইয়ের এঙ্গেজমেন্ট, তো সেখানে আমাদের ইনভাইট করা হয়েছে, তাই যাব। চুলটা আমি কিছুতেই সেট করতে পারছি না, কেন বুঝতে পারছি না। উজ্জ্বল দাদার বিয়েতে গিয়ে চুলে কাল করে আমার চুলের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, তারপর থেকে আমি প্রণাম নিয়েছি। তো
তো টাইম হয়ে গেছে, আমাকে এখন রেডি হয়ে নিতে হবে। তো আমি ভাবছি ওই যে ব্যাগে শাড়ি নিয়ে নিয়েছি, একবারে দিদি বাড়িতে গিয়ে রেডি হব, বাড়ি তালা মেরে একবারে চলে যাবো, দিদি বাড়ি থেকে বের হওয়া যাবে। আর আমার কাছে তো সেরকম কিছুই নেই রেডি হওয়ার মতো, মানে সাজুগুজুর জিনিস। তো দিদির কাছে গিয়ে রেডি হব। তো দেরি করব না, নাহলে আমাকে বাবা বাবা এত ডর গা, কি ভয় পেয়েছি মাইরি। ব্যাগটা পড়ে গেল আমার, আমি ভেবেছি ঘরে ভূত ঢুকেছে। একা থাকি তো ভয় লাগে আমার মাঝে মধ্যে, দেখ কি। চলো আমি বের হই, নাহলে আবার দিদি আমাকে বকাবকি শুরু করবে। দিদি ওদিকে বোধহয় রেডিও হয়ে গেছে, আর আমাকে রেডি হতে হবে। আমি শাড়ি নিয়ে নিয়েছি কিছু, কোনটা পরবো নিজেও জানি না, কিচ্ছু ঠিক করিনি আমি কি পরে যাব না পরবো। ব্যাগে করে নিয়ে নিয়েছি কয়েকটা শাড়ি, দেখা যাক কোনটা পরি। এই যে আমার ব্যাগ, এই ব্যাগের মধ্যে অনেকগুলো শাড়ি নিয়ে নিয়েছি দলামুচ করে। তো চলো এবার বের হওয়া যাক। बबलू तेरा मोबाइल 2000 years later আবারও আমাকে বাড়িতে ফিরে আসতে হলো। আমি বললাম আমার দিদি বোধহয় কোথাও একটা রেডি হতে গেছে, আমিও যাব ওখানে গিয়ে ভাগ বসাবো, দিদির সাথে রেডি হয়ে নেব। তা বাড়িতে গিয়ে দিদিকে আর খুঁজে পাইনি, কোথায় গেছে। যে দিদির কাছে আমরা সাজুগুজু করি সেই দিদি হয়তো নেই এখন, বিয়েবাড়ির সিজন চলছে, বিয়েবাড়িতে গেছে। দিদি অন্য কোথাও সাজতে চলে গেছে, আমি আর সেই জায়গাটা খোঁজার চেষ্টাও করিনি, আর আমার যেতেও ইচ্ছে হলো না। তাই আমি আবার ব্যাগপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি। এই যে এটার মধ্যে সব শাড়ি জামা কাপড়, সরি জামা কাপড় নেই, শাড়ি রয়েছে, কয়েকটা শাড়ি নিয়ে গেছিলাম। তো এবার দেখি আমি কি শাড়ি পরি, এখনও জানি না কি পরবো, কিভাবে সাজবো। আজকে আমি সাজবই না, আমি শুধু শাড়িটাই পরবো, ভালোই লাগছে না আমার। আজকে আমার এনার্জি লো, আমি জিম ক্লাস থেকে ফিরে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম, আমি টানা ঘুমিয়েছি, আমার হাত পা ব্যথা, আজকে আবার লেগ করানো হয়েছে, একদম ভালো লাগছে না আমার। আমি আজকে বিছানাটাও গুছাইনি জানো, ওই দেখো আমার কম্বল টম্বল সব এলোমেলো। ওই যে আজকে আমার ব্লগিংয়ে একদম ইন্টারেস্ট নেই। কেন কেন প্রীতি এরকম কেন করছিস? ব্লগ বানাতে হবে না? ওকে, তাতারনের সাথে দেখা হোক, ফুল এনার্জি দিয়ে ব্লগ বানাবো, গ্যারান্টি। অনেকক্ষণ ধরে আমি এনার্জি পাচ্ছি না, একটা কাজ করি, আমি একটু সাজুগুজু করি, তোমাদেরকে একটা গল্প শোনাই, আমার ছোটোবেলার গল্প। আমার আর আমার দিদির একটা কাণ্ড। আমি আর দিদি যখন বাড়িতে থাকতাম, মানে আমার মায়ের সাথে যখন থাকতাম, আমার বাবা হচ্ছে বিদেশ থাকতো তখন, তো আমার মা হাতের কাজ করতো, বিড়ি বাঁধার হাতের কাজ, তোমরা আশা করি অনেকে জানবে। তো মায়ের সাথে সাথে আমরাও কাজ শিখে যাই, আমি আর দিদিও মায়ের সাথে সাথে বিড়ির কাজ করতাম, মানে বিড়ির মুখ গাঁদাতাম, মুখ গুছতে হতো, যে বিড়ি সবাই খাও তোমরা, সেই বিড়ির মুখ গাঁদাতাম, ছেলেদেরকে বললাম। তো ওই কাজ করলে পরে মা প্রতি সপ্তাহে আমাকে আর দিদিকে অল্প কিছু টাকা দিত, আমাকে 5 টাকা, দিদিকে 10 টাকা। তো আমার দিদি বেশি কাজ করতো বলে দিদি বেশি পেতো, আর আমার হাতটা একটু স্লো ছিল, অত ভালো পারতাম না, তাই আমাকে কম টাকা দিত, কিন্তু আমরা দুবোনই মাকে হেল্প করতাম। তো কি হলো, একদিন মা বিড়ি জমা দিয়ে টাকা এনেছে বাড়িতে, আর সেই সময় না অনেক খুচরো টাকা দিত। ধরো আমার মা এক সপ্তাহে ওই 300-250 টাকার মতো পেতো, এত খুচরো টাকা পেতো, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন। তো বিড়ির কাজ জমা দিয়ে মা টাকা এনেছে বাড়িতে, আর কয়েনগুলো মা মাটিতে সাজিয়ে সাজিয়ে রেখেছে, 10 টাকা 20 টাকা, মানে 5 টাকার কয়েন আলাদা করেছে, 10 টাকার কয়েনগুলো আলাদা করেছে, আর মাটিতে এরকম গোল 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 করে সাজিয়ে রেখেছে। মানে মায়ের টাকাটা ঠিকঠাক গোনা হয়ে গেলে তারপরে আমাকে আর দিদিকে মা টাকা দেবে। এবার কি হলো, মাকে কেউ একজন ডাক দিল, মা টাকাগুলো ওভাবেই সাজিয়ে রেখে চলে গেল, আর নজর গেল ওই টাকার উপরে আমার দিদির আর আমার। আমরা ভেবেছি, ছোট তো বোকা বোকা বুদ্ধি, আমি আর দিদি ভেবেছি এত খুচরো টাকা, এখান থেকে যদি আমি আর দিদি ঝেপে দিই তাহলে মা কিছুই বুঝতে পারবে না। এটা দিদির বুদ্ধি ছিল, অন গড। আমার দিদি যদি এখানে কমেন্ট করে এসে বলে না তুই চোর, আমি বিশ্বাসই করবো না, এটা আমার দিদির বুদ্ধি ছিল। তারপরে আমার দিদি বলল, বুনু চল, মায়ের এখান থেকে 5 টাকা তুই নিবি, 5 টাকা আমি নেব। বললাম ঠিক আছে চ। দিদি ওখান থেকে নিজের হাতে 5 টাকা আমাকে দিল, আর 5 টাকা ও নিল। কিন্তু ছোটোবেলা থেকে আমার আর আমার দিদির এত রেষারেষি, ওর মনে হলো বোন 5 টাকা পেয়ে গেল, আমিও 5 টাকা,
ওর থেকে তো আমি বেশি কাজ করি, ও 5 টাকা পাচ্ছে, আমি কেন 5 টাকা নেব? আমার দিদি লোভে পড়ে আরও একটা 5 টাকার কয়েন তুলে নিল, মানে ও চাইছে যে ওর হাতে বেশি টাকা থাকুক। ও 10 টাকা নিল, আমি 5 টাকা নিলাম। এবার আমার মনে হচ্ছে সালা তুমি চুরি করে টাকা নিচ্ছ, আবার তুমি বেশি নেবে, আমি বলে দেবো। দিদিকে ভয় দেখালাম, দিদি বলে ঠিক আছে চুপ চুপ চুপ, তোকে আরও 5 টাকা দিচ্ছি। দিদি ওখান থেকে আরও 5 টাকা আমাকে দিল, আর টুক করে দেখি আবার ও একটা 5 টাকা তুলে নিল, মানে দিদি টোটাল 15 টাকা নিয়ে নিয়েছে। আমি বললাম তুই আবার টাকা নিলি, আমি কিন্তু এবার মাকে বলে দেবো, বলে কি চুপ চুপ চুপ, তোকে আরও 5 টাকা দিচ্ছি। দিদি আবার আমাকে 5 টাকা দিল। আবার টুক করে দেখি দিদি বলছে কি শোন, তোর থেকে বেশি কাজ করি আমি, এবার কিন্তু তোর কথাও বলে দেবো, তুইও কিন্তু টাকা নিয়েছিস। মানে এইভাবে আমাদের দুই বোনের ঝগড়া হতো। তাই বলছে আমি 5 টাকা বেশি নেবো, ঠিক আছে? আলাম না, এটা মানতে পারছি না। বলছে শোন, তুই কম কাজ করিস, আমি বেশি কাজ করি, তাই আমি বেশি টাকা নেব, ঠিক আছে? তুই মাকে বলবি না, আমিও মাকে বলবো না। আলাম ঠিক আছে চ, তাই হোক। দিদি 5টা টাকা বেশি নিয়েছে আমার থেকে। এই করতে করতে না দুই বোনে, আমি 30 টাকা নিয়ে ফেলেছি, আমার দিদি 35 টাকা নিয়ে ফেলেছে। এবার মা হঠাৎ করে এসেছে, আমরা জানি মা কিছুই বুঝতে পারবে না, অতগুলো কয়েন রয়েছে, তার মধ্যে দিয়ে যদি ওই কটাকা চলে আসে, মানে বোকা বুদ্ধি আর কি তখন। তারপরে না কি হলো, তার একটু নীল পলিশ পরতে পরতে বলি। তারপরে মা আসলো ঘরের মধ্যে, মা এসে কোনো কথা না ডিরেক্ট চটি তুলে দিদিকে পেটাচ্ছে। আমি কি হলো, মা কী করে বুঝে গেল আমাকে আর কে পায়? আমি তো খাটের কোনায় গিয়ে টুক করে বসে পড়লাম। আমি মাকে ডিরেক্ট বলে দিলাম, মা আমি কিচ্ছু জানি না, সব দিদি করেছে, আমাকে দিদি টাকা দিয়েছে, আমি টাকা নিইনি। মা তো আমাকে এতটাই বিশ্বাস করতো ছোটোবেলা থেকে, আমি একটু শান্ত প্রকৃতির ছিলাম ছোটোবেলায়, দিদি একটু জেদি ছিল আমার মা আমার কথাই বিশ্বাস করে নিল। কিন্তু এটা তো সত্যি কথাই, আমি তো প্রথমে চুরির বুদ্ধিটা তো আমার আসেনি না। কত নোংরা ছিলাম। তো তারপরে আমার দিদিকে আমার মা চটি দিয়ে মারতেই থাকলো, আমি ওটা বসে বসে দেখলাম, চোখ বড় বড় হয়ে গেল আমার, ভয় পেলাম। আর মাকে আমি সব সত্যি কথা বললাম। মা বলছে বের কর টাকা, বের কর। শুয়োর, এত সাহস হয়ে গেছে তোদের, তুই আমাদের থেকে টাকা চুরি করে নিচ্ছিস? মা বলছে তোদের এত সাহস হয়ে গেছে, খাইয়ে পড়িয়ে তোদের এই বড় করছি, তোরা আমার ঘরের টাকায় চুরি করে নিচ্ছিস। এরকম করে মা আচ্ছা মতো ঝাড়লো। আর আমার মা ছোটোবেলা দিয়ে দেখেছি, আমি যতই অন্যায় করি না কেন, আমার অন্যায়টা পুরো ঢেকে যায় আমার দিদির জন্যে, মানে আমার দিদি মেন অপরাধী হয়ে যায়। আমার মায়ের কথা, তুই বড়, তুই কেন ভুল করবি, ও ছোট, ও ভুল করলে তুই বোঝাবি। এর জন্য আমার দিদি চটি দিয়ে, খুন্তি দিয়ে, হাতা দিয়ে, দাও দিয়ে, কি দিয়ে মার খাইনি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার দিদি সব কিছু দিয়ে মার খেয়েছে, সব কিছু, আমার চটি দিয়েও মার খেয়েছে। এই হচ্ছে একটা ছোটোবেলার ঘটনা। আর আমার মা আমাকে প্রচণ্ড বিশ্বাস করতো। তোর জন্য না আমার মা খুব আদরে আদরে রাখতো আমাকে একদম গায়ে হাত দেয়নি, কোনো দিনও আমার মা আমাকে গায়ে হাত দেয়নি। তো দিদি মার খেয়েছে বেশি। তো এরকম একটা ঘটনা দু বোনও ছোটোবেলায় ঘটিয়েছিলাম, তারপর থেকে শিক্ষা হয়ে গেছিলো, কোনো দিনও ওইভাবে ঘর থেকে টাকা চুরি করতাম না। আর করিও নি, ওটা একটা বোকা বুদ্ধি ছিল জানো তো। টাকা তো চুরি করতাম স্কুল লাইফে, কেমন করে জানো, 5 টাকা ফর্ম ফিল আপে লাগলে মাকে বলতাম 7 টাকা 10 টাকা, ওখান থেকে টাকাটা টুক করে চেপে দিতাম। বড় হওয়ার পরে বুঝি মা বাবা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে, আর আমরা 2-5 টাকার লোভের জন্য মাদেরকে বোকা বানিয়ে, বাবাদেরকে বোকা বানিয়ে আমরা এগুলো করতাম। ছ্যা 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 ছ্যা, ভগবান সব দেখছে, স্বর্গে গিয়ে আমাকে হিসাব দিতে হবে। ও মা, আমি তো স্বর্গে যাবই না, আমি তো নরকে যাব। তোমরা যদি ইন্টারেস্ট পাও আমার গল্পে জানিও, নেক্সট টাইম আমার ছোটোবেলার বহুত কাহিনী আছে, তোমাদেরকে শোনাতে চাইবো আমি। তাহলে এই যে গল্পটা বললাম, কিছু কিছু ভালো মানুষ আবার আমাকে এসে বলবে ই সালা ছোটোবেলায় তুই চোর ছিলিস। একদম করবে না, আমি শিওর এরকম ঘটনা অনেকেই ঘটিয়েছো, মা বাবার সাথে মিথ্যা কথা বলে 2-5 টাকা নেয়া। ও আমি তো ডিরেক্ট চুরি করেছিলাম। করবো না কেন বলো তো? 2 টাকা দিত আমাকে, ক্লাস 5-এ যখন পড়ি আমার মা আমাকে 2 টাকা দিত। কল চলে এসেছে, আর গল্প করতে পারছি না, তাড়াতাড়ি রেডি হয়ে বের হই। এমন তারা দিচ্ছিল আমার দিদি, আমি তো ভাবলাম না আমাকে ফেলে রেখেই চলে যাবে, এখন ওই রেডি হতে পারিনি। আমি রেডি হই, হ্যাঁ দাঁড়া বলো তো দেখি, লাল টিপ পরবো নাকি কালো টিপ পরবো, কোনটা পরবো? আমি দুটোই পরি, হ্যাঁ মানে দুটো পরেই দেখাই তোমাদের। আমি জানি তোমরা এখন আমাকে বলতেও পারবে না যে দিদি কালোটা পরো না লালটা পরো, আমি নিজে তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি এই মুহূর্তে তোমাদের সবার সাথে গল্প করছি একা একা বোকার মতো। কপালটা খালি খালি লাগছে, আমি টিপ পরবো কালো কালার আর লাল কালার। তো প্রথমে কালো কালার পরি, দেখো তো কেমন লাগছে আমাকে, কোনটা পরলে বেশি মানাবে। কি
কি হলো, ব্যাকা হয়ে গেল? কালো টিপ পড়েছি, মানাচ্ছে না। দাও, একটা লাল টিপ আছে, একটা লাল টিপও পরে দেখাই তোমাদেরকে। এবার একটা লাল টিপ পরি, দেখো তো কোনটাতে বেশি ভালো লাগছে। ঠিকঠাক বললাম? কোনোটাতেই মানাচ্ছে না আমাকে। লাল টিপ পরবো না কালো টিপ পরবো? পরবই না, মুড নষ্ট। আমি রেডি হয়ে গেছি, আর আমার 10 মিনিট টাইম লেগেছে রেডি হতে, খুব বেশি একটা সময় লাগেনি। তো শাড়িটা কি পুরো দেখবে? দেখাচ্ছি। এই যে কেমন লাগছে আমাকে? सब ভেঙে চুরে দিয়ে আসলাম। कैसी लग रही हूँ मैं? हाँ हाँ বলো বলো। জানি আমি এটা একটা বিয়েবাড়ির সাজ না, আমি এরকম ফকিন্নির মতো যাচ্ছি বিয়েবাড়িতে, কিচ্ছু করার নেই, মুডের 12টা বেজে আছে আমার। যাই হোক, আমি চাইবো তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, আমাকে অ্যাপ্রিসিয়েট করো, যাতে নেক্সট টাইম আমি একদম সুন্দর পরীর মতো করে সেজে বিয়েবাড়িতে যেতে পারি, আর সেখানে গিয়ে আমাকে দেখে সবাই ফিদা হয়ে উল্টে পড়ে যাক, কোমর ভেঙে যাক। যাই হোক, তোমরা মিষ্টি করে একটা কমেন্ট করো তো। 2 টাকার পেপসি আমাদের পৃথি দিদি। এখন বাজে 6:21, আমিও বেরিয়ে পড়েছি, দিদি দাদাভাই আসছে আমাকে নিতে, তো গাড়ি করেই যাবো। আরে বাবা, কী রে, সারা দিন ভরে আজকে ভয় পাচ্ছি, কেন কি জানি। আমাদের ভারতবর্ষে চতুর্দিকে ঘিরে ফেলেছে, তাকে আমরা উদ্ধার করবো তবেই হবে স্বচ্ছ ভারত। এই স্বচ্ছ ভারত করতে গেলে এই পঞ্চায়েতের থেকে শুরু করতে হবে। পঞ্চায়েত কোনদিন একটা মানুষ, তার আগে আমার মনে হয় রাস্তাতে লাইট দেওয়া ভীষণ জরুরি। একদম জিজ্ঞেস করছিল আমরা সনাতনী ভাই ভাই করে করতে হবে। যে দখল করছে তারা জনসংখ্যা সনাতনী কমানোর জন্য পরিকল্পনা। বাবা, তুমি তো খুব সুন্দর সেজেছো দেখছি, কানে চুড়ি আনা হয়েছে আমার জন্য। চলো বাবা, বলো হ্যালো সবাইকে। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? কেমন আছো তোমরা? আমাকে কেমন লাগছে আজকে? কেমন আছো? ও বাবা, হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে। বলো কোথায় যাচ্ছো আজকে? জোরে বলো। আরিয়সী মানির বিয়েতে নয়, আরিয়সী মানির তো বিয়ে হয়ে গেছে। তারে তো পাপা বলো, আরিয়া মানির বিয়ে হয়ে গেছে না, বিয়ে এখন হবে। তাতানের সাথে এখন আমি আড্ডা মারবো, সময় কাটাবো, কারণ আমাদের এখান থেকে যেতে অনেকটাই সময় লাগবে, প্রায় 2-2.5 ঘন্টা তো লাগবেই। তাই আমি আর তাতান এখন সুন্দর সুন্দর গান করে তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? তাহলে তাতান আজকে একটা কি গান করবে বলো দেখি। তাতান কিন্তু জুবিনদার গান ভীষণ পছন্দ করে, আর কয়েকটা মুখস্থও করেছে। কোন গানটা বেশি ফেভারিট তোমার? হেলাই আজু হেলাই নাই, পিতা মাতা সদর ভাই, হ্যাঁ জোরে। পিতা মাতা সদর ভাই, হেলাই আছো হেলাই নাই, সঙ্গে তো কাউ যাইবে না, নদীর কূলে হইবে বাসন অন্তিমকালে। গানটা কোথা থেকে কোথায় চলে গেল বুঝলে? দুটো গান মিক্স করে একটা গান তৈরি করেছে। পিতা মাতা, ওই ঠিকা মাতা কি? পিতা মাতা, পিতা মাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরকে তো দেখানোই হলো না আমার দিদি আজকে কেমন সেজেছে। আজকে আমার দিদি শাড়ি পরেনি, আমি শাড়ি পরেছি। আমার কোথাও যেতে গেলে শাড়ির কথাটাই আগে মাথায় আসে। আমার দিদি আজকে জামা পরেছে, আমাকে ভালো লাগছে, দারুণ লাগছে। থ্যাংক ইউ। এটা গলায় শুধু মালা পরতে হবে, কিন্তু মুখে ওই চিকি চিকিটা কি? মেকআপ করেছি তাই চিক 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 করে যে। হ্যাঁ, সুন্দর লাগবে তাদেরকে। আমাকে কি খারাপ লাগছে নাকি? তাই বাবা, তোর তো সেজে আজকে অ্যাটিটিউড বেড়ে গেছে। না, মা। ফোন ধরার স্টাইলটা দেখো না, ফোন ধরার স্টাইলটা দেখো। আরে মেকআপ উঠে যাবে তাই এরকম করতে হবে। ও মা, মানে দেখবা ওর মেকআপ উঠে যাবে তাই। দেখি রাখো। আমার মা এখন দেখার জন্য
ভিডিও কল করবে, আমাকে দেখবে, আমার দিদিকে দেখবে, দেখে আমার মা কি বলে কাকে বেশি ভালো লাগছে, ঠিক আছে জিজ্ঞাসা করবো তো দিদি। হ্যাঁ আমার মা না খুব চালাক জানো তো, কখন যে আমার দলে থাকবে কখন যে দিদির দলে চলে যাবে ধরতেই পারবে না। আমার কেমন লাগছে আমাকে? হ্যাঁ দাঁড়াও, আমি আমি কেটে দিই, এবার মেয়েটি খাবে। এই জুবিনার গান কি আর জানো না লোকাও যাইবে আমার জাতি আমার চোখের জলে বাঁচিয়ে দিলাম মনে ঠিকানা শিয়াল ছুটে চাইলে তুমি অন্য মনা বাবা এটাও পারো, তুমি কিন্তু অনেক মিষ্টি। চলে গেল ফিরে ওরা এই সাদের জোরে বসিয়ে দিলাম মনে ঠিকানা শিয়াল ছুটে চাইলে তুমি অন্য না আর বুকে লিখেছিল শুধু তোমার নাম জোরে বাজিয়ে যাবো ভালোবাসার না তোমার বানিয়ে কখন মামা নেবে সুখে থেকো ভালো থেকো তুমি আমার দিকে নজর দিবে না। আমি ভূতের গল্প শোনাও। কি ভূত? পেতনি ভূত। জানো পাপা আমাদের গাড়িতে একটা পেতনি ভূত বসে আছে। এই যে পেতনি ভূত বসে আছে জানো পাপা একটা গ্রামে একটা শেওড়া গাছ ছিল। আমাকে গলা জড়িয়ে ধরো নাহলে তুমি ভয় পেয়ে যাবে। আমি ভয় পাই না কিছু। একটা গ্রামে একটা শেওড়া গাছ ছিল, সেই শেওড়া গাছে একটা পেতনি থাকতো, আর পেতনিটা খুব বদমাশ। যখনই ওই শেওড়া গাছের নিচে মারবো, এবার ওই গ্রামের লোক যখনই ওই শেওড়া গাছের নিচে দিয়ে যেত তখনই না ওই পেতনিটা সবার ঘাড় মোটকে খেত, আর তাদের কাছে যা জিনিস থাকতো সব কেড়ে কেড়ে খেয়ে নিত খাবার জিনিসগুলো, আর সাথে মানুষের রক্তও খেত। বুঝতে পেরেছো কত ভয়ঙ্কর? এখন বড় হচ্ছি তখন ভূতটাকে মারামারি করবো, সঙ্গে রেখে আমি পারি নাকি। আচ্ছা আমার বডি আছে, অনেক কলা খাবো, অনেক আপেল খাবো, অনেক আপেল খাবো, তারপর শক্তি বাড়াবো আমার। হ্যাঁ তোমার বডি আছে? হ্যাঁ। কই দেখি। আচ্ছা আচ্ছা বলবো এবার। ওই শেওড়া গাছের নিচে দিয়ে একটা লোক যাচ্ছিল, তার ঝুলিতে অনেক খাবার ছিল, মাংস ছিল, আর ওই শেওড়া গাছের ওই ভূতটা মাংসের গন্ধ শুকে টের পেয়ে গেছে যে কেউ তো একজন আসছে, খুব মজা হবে, আমি এবার ওই লোকটার ঘাড় মোটকে খাবো, আর সাথে ওই মাংস ফল সব খেয়ে নেব। তারপরে কি হলো জানো? ওই ভূতটা গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে, লোকটা কখন আসবে আর ওই গাছের ডাল থেকে লাফ মেরে ওই লোকটার ঘাড়ের উপরে উঠে পড়বে। এবার যেই ওই লোকটা গাছের নিচে এসেছে তখনই ওই ভূতটা লাফ দিয়ে ওই লোকটার কাঁধে বসে পড়েছে। বসেই কি করলো জানো বাবা? প্রথমে আমি শেওড়া গাছের পেতনি,
আমি এই গ্রামের সবাইকে ঘাড় মোটকে খেয়ে নেব। হি হি হি। এই লোকটাকে খাবো, তারপরে দাদার নামে একটা দুষ্টু আছে, ওই দুষ্টুটাকেও খেয়ে নেব। হি 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 হি। তুমি কি বুঝতে পারলে ভূতটা কি বললো তোমাকে? কি বলেছে? আমি ওকে শেষ করে দিব কলা টিপে। আচ্ছা আচ্ছা, তারপরে শোনো না কি হলো। তাতান তো ওই ভূতটার সাথে লড়াই করেছে, জানো কিভাবে লড়াই করলো? শুনবে? না, আমি তো এখনো বডি বিল্ডার হইনি। কিন্তু তাতার নামে ওই গ্রামে একজন থাকতো, সে ওই ভূতটাকে খতম করেছে। শুনবে তো? শুনছি। বলবো? তারপরে ওই লোকটার সব খাবার খেয়ে নিল, লোকটার ঘাড় মটকে দিল, লোকটা মরে গেল। বুঝতে পেরেছো? তারপরে সারা গ্রামে সবাই জানতে পেরে গেল যে ওই গাছটাতে কিছু একটা আছে, বুঝলে? তারপরে সবাই তো ভয় পেয়ে গেল। তারপরে একটা তান্ত্রিককে ডাকলো। তান্ত্রিক চেনো? কে বলো তো তান্ত্রিক? জানি না। এই তো বললে হ্যাঁ। তান্ত্রিক হচ্ছে ভূত তাড়ায়, ওঝা ওঝা কবিরাজ। বড় হও বুঝতে পারবে, আমাদের এখানকার এইসবই বিশ্বাস করে। বুঝলে বাবা? তো তান্ত্রিক আনা হলো গ্রামে, যে এই ভূতটাকে তাড়াতে হবে, না হলে তো গ্রামের সবাইকে মেরে ফেলবে। তারপরে ওই ওঝা অনেক যজ্ঞ করলো। না, শুনবো না। আস্তে আস্তে সেই জায়গায় আমরা আসো। কেমন আছো বলো? খুব ভালো আছি। চল, খুব খুশি হয়েছি। বাবু চিনতে পারছো? হ্যালো, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এই মাসটাই চলে আসার জন্য রিকোয়েস্ট করবো, কারণ তোরা ওদের অনেক কাছে, ফ্যামিলির সবাই তো বন্ধুরাও যেন কাছাকাছি থাকে, কারণ আর কিছুক্ষণ পরেই ওরা আংটি বদল করবে। আমি চাই ওরা সবাই থাক এবং ফ্যামিলির সবাই থাকুক। সার্টিফিকেট চলে এসছে, ম্যারেজ সার্টিফিকেট। কংগ্রাচুলেশন। ফাইনালি সবাই একটা জোরে ক্ল্যাপ হবে। আমার দিদির এখন মনে হচ্ছে ও এরকম করে কেন সেজে এসেছে, চুলগুলো কেন এরকম করেছে। ভালোই লাগছে, পুরো একদম মালতী লাগছে। তোর কি এখন মনে হচ্ছে এত সাজার দরকার ছিল না? মনে হচ্ছে এর থেকে বেশি সাজলে আরো ভালো হতো।
সুইটির পরে এখন কেশবদার পালা, এখন কেশবদার গানে নাচবো সবাই। আমি জানি আজকের অনুষ্ঠানের সঙ্গে হয়তো শুধু নাচানাচি গান বা একটু রোমান্টিক গানই প্রযোজ্য, কিন্তু মনে হয় আমরা বাঙালিরা হিন্দুরা বিশেষভাবে ঈশ্বর ছাড়া আমাদের জীবনের শুরুটা এবং শেষ কাটানোটাই সম্ভব নয়। তাই ভাই লাল এবং ছোট বোন স্মিতা ওদের জীবন আমি আমার মা কালীর কাছে প্রার্থনা করি উনি সুন্দর রাখুন, সুস্থ রাখুন। আমাদের এই মাইনর স্কেল দাও, আমি ঠাকুরের গান শুনবো। আমার নাচা হয়ে গেল, দাদা বলছে ঠাকুরের গান গাইবে। আমাদের গানটা গাইবে না? এখানে এসে আমার একজন প্রিয় মানুষের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, হানি। সেই আলাপ হয়েছিল আরিউশির বিয়ের সময়, তারপর থেকে তো সবাইকে জিজ্ঞাসা করো আমার সাবস্ক্রাইবাররা কেমন আছে। এখানে মাইক, কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি এবং খুব আনন্দ করছি। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো। জীবনে অনেক দূর যেতে হবে সবাইকে। বাই বাই। চলো সেই ডান্স হবে এবার প্রীতি এবং আমার মা। একদম চলো হরি গান। আমাদের ইউটিউবে আমাদের একসাথে পারফরমেন্স আছে এই গানটাতে, সেটাই করবো। একদম একদম क्या बात है, जोर से तालियां एक बार। বেজে গেছে রাত 11:30টার বেশি, আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। আর এই যে কাকিমণি আর এই যে কাকু, আমরা খুব মজা করেছি। হ্যাঁ, খুব ডান্স করেছি। কেমন লাগলো ডান্স করে? ভালো লাগে। আমার নাচা গানা অনুষ্ঠান মানে উপভোগ করতে ভালো লাগে, খুব ভালো লাগে। আমিও তো সেম তোমাদের মতো, আমার সবার সাথে মিশতে ভালো লাগে। তোমাদের সাথে মিশে ভালো লেগেছে। থ্যাংক ইউ তার জন্য। দেখছিলে তুমি, তোমরা সবার আশীর্বাদ করে দিও আমার এই মায়ের জন্য, এইটাই সবাইকে বলে দিলাম। প্রথম পরিচয়
কাকিমাকে আমার আগে দেখা হয়নি, তুলবো তো? ভালো লেগেছে আমার নাচ। আমার নাচ ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, আমাকে কেমন লাগলো সেটা তো বলবে। ভালো, তোমাকে খুব সুন্দর। কিছু দেখছি না। বাই বাই। মন থেকে কেমন লেগেছে? রূপ তো মন থেকে ভালো লেগেছে, তাই বলছি। ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, ভালো থেকো তোমরা, দেখা হয়ে খুব ভালো লাগলো, আবার দেখা হবে। আমরা ওই ফ্ল্যাটে ছিলাম, নাচ প্র্যাকটিস আগে দেখেছো আমাকে? ওই তো এখানে ছিলাম, হ্যাঁ, অনুষ্ঠানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, বলা হয়ে গেছে। হাই গাইস, তোমরা সবাই কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কত আনন্দ পাই, খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। ঠিক আছে, আপন মনে করেছি তো, তাই তুমি আমি করে কথা বলে ফেললাম। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, জানি না কি করবো, বাড়ি চলে যাওয়ার কথা, জানি না এখন কি হবে। ঠিক আছে, আমি আবার আসবো, তখন অবশ্যই যাবো। টাটা, সবাইকে টাটা করো। গুড নাইট। সবার সাথে দেখা আমার খুব ভালো লেগেছে। আর লাস্টে আমি এই কাকু কাকিমা মানে জেঠু জেঠিমাই বলতে পারো, তো ওনাদের সাথে আমি নাচ করেছি, খুব আনন্দ করেছি। ওনারা মন খুলে আমার সাথে নাচ করছিল জানো। এখন বাজে রাত 1টা। আমাদেরকে আরিয়াসি আর দাদা বাড়িতে যেতে দিল না, আর এখান থেকে না উবেরও বুক হচ্ছে না। আসার সময় উবের করে এসেছিলাম, যাওয়ার সময় আর পাচ্ছি না, রাত হয়ে গেছে। ট্রেন টাইম আছে আর একটু পরে 2টোর দিকে, তো আমাদেরকে আর যেতে দিল না। এসেছি আবার আরিয়াসির বাবার বাড়িতে, এখানে একটু সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে যাব। বারবার আটকে দিচ্ছে দাদা। তাই তো দেখছি, কেন আটকাচ্ছ? যেতে দাও আমাদের। শেষমেশ তো আজকে বললো মরে যাও, কি হয়েছে, বেঁচে থেকে কি করবে? বুগ্গু কোথায়? বুকু বাড়ি ও খুঁজছে বুগ্গুকে। বুকে নেবো তো, আমরা যাবো তো এবার, তাই না? এখন বাজে রাত 3:03। এখন সবাই মিলে গিফট আনবক্সিং করছে, মানে কারোর আর মন পোষাচ্ছে না, গিফট দেখবে সবাই। কোনটা? এই পাঞ্জাবি মিউজিয়াম থেকে খুললি এটা? এটা কে সব দিয়েছে? খুব সুন্দর। এটা কাকি দিয়েছে না মা? দাদা কি শুধু টাকা বার করছো? হ্যাঁ হ্যাঁ, কাকিরে বলেই ফেলেছি। এটা কাকি দিয়েছে। না না, বিরিয়ানি ওটুকু বিরিয়ানি কার জন্য দেবে? পুজোর বিরিয়ানি হলে ঠিক আছে। গোপাল পনির বিরিয়ানি এইটাই অভাব ছিল, এতক্ষণ পরে ছিল। গ্লাস দিয়ে নিয়ে গেল, গ্লাস। একটা কথা বলবো, যা যা গিফট দেখলাম না, বিয়ে করতে আর ইচ্ছা করছে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সাথে আবার দেখা হবে নেক্সট। বলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে।